হ্যালো গাইস, গুড ডে এভরিবডি। আমার নাম অমর পাল। আজকে আমি একটা তোমাদের সিলেবাসে আছে টুর্নামেন্ট, তার টপিকস আলোচনা করব। তো টুর্নামেন্টের গুরুত্ব কি না, আজকের দিনে টুর্নামেন্ট হচ্ছে এক প্রভাবশালী বিনোদন বা স্কিল ডেভেলপমেন্ট এইসবের ক্ষেত্রে কাজে লাগে। তো আগে আমরা টুর্নামেন্ট কি, কাকে বলে, এটা তোমাদের সিলেবাসে আছে, সেটা সম্পর্কে জানবো। তারপরে এর উপকারিতাগুলো পরে জানবো। তাহলে টুর্নামেন্ট কাকে বলে আমরা যদি প্রথম জানতে চাই, তাহলে তার উদাহরণ বা সংজ্ঞাটা জানতে হবে। তাহলে টুর্নামেন্ট কি? টুর্নামেন্ট হলো এক ধরনের প্রতিযোগিতা। সংজ্ঞা হিসাবে বললে আমরা বলবো, যখন কোনো একটি নির্দিষ্ট ক্রীড়াতে এক বা একের অধিক, দুই বা ততোধিক দল বা ব্যক্তি অংশগ্রহণ করে এবং একটি নির্দিষ্ট ক্রীড়া সূচি এবং নির্দিষ্ট নিয়মাবলী মানিয়া তাদের নিজেরা পরস্পরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে এবং সেখান থেকে একজন ব্যক্তিকে বা একটি দলকে বিজয়ী ঘোষণা করা হয়। এই যে পদ্ধতি, এটাকে বলা হয় টুর্নামেন্ট বা প্রতিযোগিতা। তাহলে এই টুর্নামেন্টে আমাদের তিনটে বিষয় খেয়াল রাখতে হবে। কি না, কোনো একটি নির্দিষ্ট ক্রীড়াতে হতে হবে। কারণ ফুটবল হলে ফুটবল, ক্রিকেট হলে ক্রিকেট, অ্যাথলেটিক্স, একটার সঙ্গে একটা অন্য গেমের কোনো কম্পেয়ার করা যাবে না। আর নির্দিষ্ট যে কোনো একটি ক্রীড়াতে অংশগ্রহণ করবে কি দুই বা ততোধিক ব্যক্তি বা দল। কারণ কিছু কিছু গেম আছে ব্যক্তি কেন্দ্রিক বা ব্যক্তিগতভাবে হয়, টিম গেম আছে দলগতভাবে হয়। তাহলে ব্যক্তি বা দল অংশগ্রহণ করবে এবং নির্দিষ্ট ক্রীড়াসূচি ও নিয়মাবলী মানিয়া পরস্পরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং সেখান থেকে একজন ব্যক্তি বা দলকে বিজয়ী বলে ঘোষণা করা হবে। এই পদ্ধতিকে বলা হচ্ছে টুর্নামেন্ট বা প্রতিযোগিতা। টুর্নামেন্টকে আমরা প্রধানত চার ভাগে ভাগ করি, তারপরে সাব ভাগ আছে অনেক। তাহলে প্রধানত চার ভাগে ভাগ করার কি যাচ্ছে, আমি বাংলায় লিখবো না ইংরেজি লিখবো? তো বাংলাতেই লিখি। কম্বিনেশন এবং শেষ বলছে চ্যালেঞ্জ। প্রথম হচ্ছে নকআউট টুর্নামেন্ট। আজকে আমরা বেসিক্যালি এই নকআউট নিয়ে আলোচনা করব, কারণ চারটে ভাগকে আলোচনা করতে গেলে একটা বড় সিলেবাস। এই সিলেবাসটা অনেকক্ষণ সময় লাগে, আমাদের বুঝতেও দেরি লাগে। তাহলে একটা একটা পার্ট যদি করি তোমাদের সুবিধা হবে। তাহলে আজকে হচ্ছে নকআউট টুর্নামেন্ট। নকআউট টুর্নামেন্ট কাকে বলে না, যে টুর্নামেন্টে কোনো দল বা ব্যক্তি অংশগ্রহণ করার পর প্রথম খেলায় পরাজিত হলে তাকে সেই কম্পিটিশন বা সেই প্রতিযোগিতা থেকে বাদ দিয়ে দেওয়া হয়, অতএব একবারই হারার সুযোগ পায়, একে বলা হয় নকআউট। এবং এখান থেকে আমরা পাচ্ছি কি না, কোনো দল বা ব্যক্তি অংশগ্রহণ করার পর যদি প্রথম খেলায় পরাজিত হয় তাকে এলিমিনেট হয়ে যেতে হয়। এই এলিমিনেট কোথা থেকে, নকআউটের আরেকটা নাম এসছে এলিমিনেশন টুর্নামেন্ট। এলিমিনেশন টুর্নামেন্ট, তাহলে নকআউট এবং এলিমিনেশন টুর্নামেন্ট দুটোই কিন্তু একই। নকআউট বললে যদি পরে এলিমিনেশন বলে, সেটা ভয় খাওয়ার কিছু নেই। নকআউটও যা, এলিমিনেশনও তাই। এলিমিনেট কোথা থেকে এসছে, এলিমিনেশন। এটা কি বলছে, নকআউট টুর্নামেন্ট হচ্ছে কি, যখন কতগুলি দল বা ব্যক্তি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং প্রতিদ্বন্দ্বিতা করবে, সেই প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে ফিক্সচার অনুযায়ী খেলা হতে হতে যখন প্রথম খেলাতেই যে পরাজিত হবে তাকে সেই প্রতিযোগিতা থেকে বাদ দিয়ে দেওয়া হয় বা এলিমিনেট করে দেওয়া হয়। একে বলছে নকআউট টুর্নামেন্ট বা এলিমিনেশন টুর্নামেন্ট। এই নকআউট টুর্নামেন্ট, এলিমিনেশন টুর্নামেন্টের কতকগুলো সুবিধা অসুবিধা আছে। আমরা জানি সবকিছু ব্যাপারে, সবকিছু বিষয়ে টেকনোলজির যুগেতেও কিছু কিছু ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসের উপর কিছু সুবিধা কিছু অসুবিধা থাকেই থাকে। তেমনি এই নকআউট টুর্নামেন্টের ক্ষেত্রে কতগুলি যেমন সুবিধা আছে তেমনি অসুবিধাও আছে। এর সুবিধা কি কি না, এই নকআউট টুর্নামেন্ট কি হয়, নকআউট টুর্নামেন্টে খেলার অংশ বা খেলার সংখ্যা কম হয়, তাতে যারা অর্গানাইজ করে তাদের ক্ষেত্রে কম কি বল কম অর্থ ব্যয় হয়, সময় কম লাগে
এবং প্লেয়াররা প্রতিটা খেলায় নিজেদের পুরো উদ্যম বা উৎসাহ দিয়ে খেলতে পারে। তেমনি অসুবিধাও কি, যেহেতু প্রত্যেকটা খেলাতেই এলিমিনেশন হয়ে যায়, সেই জন্য প্লেয়াররা নিজেরা কি হাড্ডাহাড্ডি খেলা করে বা সেখানে উইন্ডেড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং কি না, কোনো ভালো দল যদি বিভিন্ন কারণ যেমন কোনো দলের কোনো একজন ব্যক্তি বা খেলোয়াড় নেই, বা কোনো দুজন প্লেয়ার সেখানে তাদের কুশলতা দেখাতে পারলো না, তার ফলে সে হেরে যায়। অতএব একবার কোনো কারণে হেরে গেলে সে আর তার নিজেদের পারফরমেন্স দেখানোর সুযোগ পায় না। এর ভিত্তিতে এই নকআউট টুর্নামেন্টকে আবার 4টে বা 5টা ভাগে ভাগ করা যায়। যেমন আমরা যদি বলি যে সিঙ্গেল নকআউট, সিঙ্গেল নকআউট, যদি আমরা 4টে বলি, এখানে সান্ত্বনা বিজয়ী 1 এবং 2, কনসোলেশন টাইপ 1 and 2 দুটোকে একসাথে করে দিতে পারি। যদি 5 ভাগে বলি তাহলে সেখানে কনসোলেশন টাইপ 1 আলাদা বলবো, কনসোলেশন টাইপ 2 আলাদা বলবো। তাহলে এখানে আমরা সান্ত্বনা বিজয়ী 1 এবং 2, 3 নম্বরে বলবো ডবল নকআউট, আর 4-এ বলবো বাগনাল মেথড। সিঙ্গেল নকআউট কি না, নকআউটই আমরা বলেছি যে একবার পরাজিত হলেই সেই খেলা থেকে সে এলিমিনেট হয়ে যায়, একে বলে সিঙ্গেল নকআউট। আমরা নকআউট টুর্নামেন্ট বা টুর্নামেন্ট বলতে গিয়ে আমরা প্রথমে কি বলেছি যে কতকগুলো দল যখন অংশগ্রহণ করে এবং নির্দিষ্ট ক্রীড়াসূচি মানিয়া তারা খেলাধুলা করে বা প্রতিদ্বন্দ্বিতা করে, সেই নির্দিষ্ট ক্রীড়াসূচি আমরা একটা সিঙ্গেল নকআউটের একটা ফিক্সচার করে দেখাবো কিভাবে এই ক্রীড়াসূচি তৈরি করতে হয়। তাহলে ফিক্সচার করতে গেলে তার আগে কতগুলো প্রসেস বা স্টেপ পেরিয়ে আসতে হয়, সেগুলোকে আগে আমাকে জানতে হবে। প্রথমেই যখন ফিক্সচার করতে যাব তখন আমরা কি জানবো না, কতগুলো দল বা ব্যক্তি অংশগ্রহণ করেছে। এই অংশগ্রহণকারী দল বা ব্যক্তিগুলোকে আমরা লটারির মাধ্যমে ক্রম পর্যায়ে সিরিয়াল অনুযায়ী লিখব। তার কারণ আমাদের দেখা যায় কি, এই নকআউট টুর্নামেন্ট করতে গিয়ে সিডিং বা বাই দিতে হয়, যে কাকে বাই দেবো কাকে সিডিং দেবো এগুলো প্রশ্ন আসে। এই নিয়ে আমরা প্রথমে এরা কি করি না, লটারির মাধ্যমে এগুলোকে আমরা সিরিয়ালি সাজিয়ে নিই। তা মনে করি আমরা 8টা দল অংশগ্রহণ করেছে, n সমান 8, নাম্বার অফ টিম 8। তাহলে আমরা লটারির মাধ্যমে 1 2 3 4 5 6 7 8 সাজিয়ে নিলাম। এর পরবর্তী পদক্ষেপ কি না, এই নাম্বার অফ টিমগুলোকে সিরিয়ালি সাজানোর পর আমরা দুটো অর্ধে ভাগ করব। দুটো অর্ধে ভাগ করার জন্য আমাদের কিছু সূত্র আছে বা যেটা আমরা মেনে চলি, সেটা হচ্ছে কি নাম্বার অফ টিম, নাম্বার অফ টিম যদি জোড় হয় তখন আমরা বলি কি n/2, n/2 মানে দুটো অর্ধে ভাগ করতে যে নাম্বার অফ টিমগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়। তাহলে এখানে আমরা যেহেতু 8 জোড় সংখ্যা আছে, এখানে আমরা n/2 করলে হবে 4। তাহলে এখানে আমরা 4-এর নিচে দাগ দিয়ে দুটো অর্ধে ভাগ করলাম। উপর অর্ধে বলবো ফার্স্ট আপার হাফ বা উপরের অর্ধ, নিচেরটাকে বলবো লোয়ার হাফ বা নিচের অর্ধ। কিন্তু যখন নাম্বার অফ টিম বিজোড় হয়, নাম্বার অফ টিম যখন বিজোড় হয় সেক্ষেত্রে আমরা এই দুটো অর্ধে ভাগ করতে গিয়ে দেখব কি না, উপরের অর্ধে আমরা একটা বেশি রাখবো, অতএব আপার হাফে থাকবে কি n+1/2, আর লোয়ার হাফে হবে কি, লোয়ার হাফ হবে n-1/2। তাহলে আমি সেক্ষেত্রে যদি বিজোড় করি, যদি আমি আরেকটা টিমকে ধরে নিই 9টা, তাহলে টিম সংখ্যা আমার হলো বিজোড়। এক্ষেত্রে দুটো অর্ধে ভাগ করার জন্য কি করতে বলেছি না, উপরের অর্ধ হচ্ছে কি n+1/2, তাহলে আপার হাফ হচ্ছে কি n+1/2
5, তাহলে 5-এর নিচে। আর লোয়ার হাফ বলছি n-1/2, 4, তাহলে নিচের অর্ধ দেখতে পাচ্ছি 4টে। এখানে আমরা নকআউট টুর্নামেন্টে ফিক্সার করার জন্য প্রথমে অংশগ্রহণকারী দল বা ব্যক্তিগুলোকে নাম্বারিং এ পরিণত করছি, তারপর সিরিয়ালি আমরা পরপর লিখছি, সেটিকে দুটো অর্ধে ভাগ করছি। দুটো অর্ধে ভাগ করতে গিয়ে কি দেখছি, যদি নাম্বারের টিম জোড়া হয় তা সেক্ষেত্রে দুটো অর্ধে সমান সমান থাকবে, অর্থাৎ n/2। আর যদি বিজোড় হয় তাহলে উপরের অর্ধে কি হচ্ছে n+1/2, লোয়ার হচ্ছে n-2। আলটিমেট উপরের অর্ধে একটা টিম বেশি থাকবে। বুঝা যাচ্ছে? এরপরে আমরা ফিক্সারের যে মেন জিনিস, যে কার সঙ্গে কার খেলা হবে সেটাকে নির্ধারণ করতে হবে। আমি প্রথমে যে আমি 8টা টিম বলেছিলাম, 8টা টিম নিয়ে আমি দেখাচ্ছি। প্রথমে সেক্ষেত্রে হয়েছিল 4টে করে ভাগ। এক্ষেত্রে কি আমরা খেলার ফিক্সার করব কি না, প্রথমে 1-এর সঙ্গে 2, 3-এর সঙ্গে 4, 5-এর সঙ্গে 6, 7-এর সঙ্গে 8। এরপরে আসছি কি এই উইনার এই খেলার সাথে এইটা, এখানের সাথে এটা, আর এটা হচ্ছে ফাইনাল। তাহলে এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড, এটা সেকেন্ড রাউন্ড, এটা ফাইনাল রাউন্ড। এখন আমরা সংজ্ঞার সময়ই বলেছি যে নির্দিষ্ট ক্রীড়াসূচি মানিয়া চলতে হবে। ক্রীড়াসূচি যখন হচ্ছে সেখানে আমাকে নির্দিষ্ট স্থান এবং প্লেসটা উল্লেখ করতে হবে, নাহলে কিন্তু এটা নির্দিষ্ট বলা যায় না। তাহলে এখানে আমি ডেট এবং প্লেস লিখবো। আমি এখানে ডেট লিখতে পারি, প্লেস লিখতে পারি, প্রত্যেকটাতেই ডেট আর প্লেস লিখতে পারি। আর ধরো এটা আমি দিচ্ছি আজকে 24 তারিখ, 24/6, এটা 25/6, এটা 26/6, এটা 27/6। এর থেকে হয়ে হচ্ছে 28/6, এখানে 29/6, ফাইনালটা হচ্ছে 2/7। তাহলে এই প্রত্যেকটা বক্সে ডেট এবং প্লেস লিখতে গেলে একটু অসুবিধা থাকে। সেক্ষেত্রে আমরা একটা সহজ পদ্ধতি অবলম্বন করতে পারি। সেখানে আমরা এই জায়গাতে শুধু আমরা ডেটটা লিখবো, বক্সে শুধু আমরা ডেট গুলো লিখবো। আর প্লেস এবং টাইম সেটা আমরা উপরে অন্য কোনো জায়গায় মেনশন করে দিতে পারি। প্লেস হয়ে গেল কি, যেখানে দেখো আমি ধরলাম বিসিসি, আর টাইম 3:50। যদি ফিক্সড করে দিই তাহলে প্রত্যেকটা খেলার ফিক্সারের কাজ সঙ্গে খেলা হচ্ছে, প্রত্যেকটা বক্সে প্রত্যেকটা খেলাতে আমাকে ডেট, টাইম এবং প্লেস মেনশন করার দরকার হয় না। আমি এখানে প্লেস আর টাইম যদি মেনশন করে দিই প্রত্যেকটা খেলার জন্য, এখানে শুধু ডেটটা আমি 24, 25, 26, 27, 29, 30, 3/7 মেনশন করে দিলেই কিন্তু হয়। তাহলে এটা যদি নাম্বার অফ টিম জোড় থাকে এবং নাম্বার অফ টিম জোড় সংখ্যা থাকে। এখানে আরেকটা বিষয় আছে, আমি একটু ওভারলুক করে গেলাম। নাম্বার অফ টিম যখন আমি জোড় পেলাম এখানে ফিক্সারটা করলাম, কিন্তু যদি আমি 9 পাই বা 12 পাই বা 14 পাই, এইখানে আমি যেমন জোড় সংখ্যা নিয়েছি তার সাথে সাথে 2-এর ঘাতের মানও নিয়েছি, সেই জন্য আমার কিন্তু কাউকে বাই দিতে হয় না। কিন্তু এমন একটা ফিক্সার করলাম আমি জোড় সংখ্যা পেলাম, তবু কিন্তু দেখা যায় যে কি ফিক্সার করতে প্রবলেম হচ্ছে। কি 10টা হয়, নাম্বার অফ টিম 10 নিয়েছি, তাহলে এই অর্ধ ভাগ করার জন্য কি হচ্ছে, সেই একই ফর্মুলা, যেহেতু জোড় সংখ্যা আছে n/2, তাহলে 5 উপর হবে 5, নিচের হবে 5, 10। এইকে যদি ফিক্সার করতে যাই তাহলে কি দেখবো, আমি যদি প্রথম থেকে খেলাই এখানেও একটা বেড়ে থাকছে, আবার এখানেও একটা বেড়ে থাকছে। তাহলে এই বাড়াগুলো কিভাবে আমরা খেলাতে পারি, সেই জন্য আমাদেরকে জানতে হয় বাই। বাই বাই কি না, নকআউট টুর্নামেন্টের নাম্বার অফ টিম যদি 2-এর ঘাতের অসমান হয়
দুইয়ের ঘাতের সমান হলে তো আমরা ফিক্সার করতেই পারি অলরেডি, যেটা 8টা দেখালাম, দুইয়ের ঘাতের মানের সমান 8টা 16টা 32টা 64টা হলে আমরা দুইয়ের ঘাতের মান অনুযায়ী পরপরটা আমরা ফিক্সার করতে পারি, ওতে কোনো প্রবলেম আসে না। কিন্তু দুইয়ের ঘাতের মান ছাড়া দুইয়ের ঘাতের মানের অসমান যদি নাম্বার অফ টিম বা ব্যক্তি হয়, তখন আমাকে কিছু কিছু দলকে প্রথম রাউন্ডে না খেলে সরাসরি দ্বিতীয় রাউন্ডে খেলাতে হয়। এই কি বলে বাই। তাহলে বাই কি না, নাম্বার অফ টিম যখন দুইয়ের ঘাতের অসমান হয় তখন সেকেন্ড রাউন্ডে নাম্বার অফ টিমকে দুইয়ের ঘাতের সমান করার জন্য কতকগুলো দল বা ব্যক্তিকে আমরা না খেলিয়ে সরাসরি পরবর্তী রাউন্ডে খেলায়, একে বলা হয় বাই। যেমন এখানে আমি দেখেছি কি যে 10টা টিম আছে, তাহলে এটা কিন্তু 10 কিন্তু দুইয়ের ঘাতের সমান নয়, দুইয়ের ঘাতের অসমান। তাহলে এখানে সব টিমগুলো কিন্তু আমি ফার্স্ট রাউন্ডে খেলাতে পারবো না, সেই জন্য কি করতে হয় না, এখানে আমাদেরকে বাই দিতে হয়। তাহলে বাই যেমন দিতে হয়, বাইয়ের সংখ্যা নির্ণয়ের একটা সূত্র আছে। বাইয়ের সংখ্যা নির্ণয় করার জন্য আমরা কি জানি, টিম বাইটা কি বুঝলাম যে বাই কি না, নাম্বার অফ টিমের দুইয়ের ঘাতের যদি অসমান হয় তখন তাকে কি করতে হয়, দ্বিতীয় রাউন্ডে খেলাতে হয়, সেটা বাই। বাই যে দিলাম, বাই কটা টিমকে দেব তার সূত্র হচ্ছে কি, নাম্বার অফ বাই সমান হচ্ছে কি নাম্বার অফ টিম তার পরবর্তী যে নাম্বার অফ দুইয়ের ঘাতের সমান মান, নাম্বার অফ টিম যা তার পরবর্তী দুইয়ের ঘাতের যা মান, সেই তার পরবর্তী দুইয়ের ঘাতের মান থেকে নাম্বার অফ টিমকে মাইনাস করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে নাম্বার অফ বাই। তাহলে এখানে নাম্বার অফ টিম হচ্ছে 10, নাম্বার অফ টিম হচ্ছে কত 10, 10-এর পরবর্তী দুইয়ের ঘাতের মান কত না 16, তাহলে নাম্বার অফ বাই হবে কত 16 মাইনাস 10 সমান 6, তাহলে নাম্বার অফ বাই 6। তাহলে এটা বুঝতে আমাদের অসুবিধা নেই যে যদি নাম্বার অফ টিম দুইয়ের ঘাতের সমান হয় সেক্ষেত্রে আমরা অ্যাজ ওয়েল এজ আমরা করতে পারি ফিক্সার, সেখানে বাইয়ের কোনো প্রয়োজন হয় না। যখন নাম্বার অফ টিম দুইয়ের ঘাতের অসমান হয় তখনই খেলাতে গিয়ে প্রবলেম হয়, সেই জন্যই কতগুলো দলকে আমরা কি বলছি না, পরবর্তী রাউন্ডে দুইয়ের ঘাতের সমান করার জন্য কতগুলো টিমকে আমরা প্রথম রাউন্ডে না খেলিয়ে সরাসরি দ্বিতীয় রাউন্ডে খেলি, একে বলছে বাই। কতগুলো টিমকে খেলাবো সরাসরি সেটা নির্ণয় করা যাচ্ছে কি, আর নাম্বার অফ বাই নির্ণয় করা হচ্ছে কি নাম্বার অফ টিম তার পরবর্তী যে নাম্বার অফ দুইয়ের ঘাতের মান, নাম্বার অফ টিম তার পরবর্তী দুইয়ের ঘাতের মান থেকে নাম্বার অফ টিমকে বিয়োগ করলে যে সংখ্যা পাওয়া যায় সেটা হচ্ছে নাম্বার অফ বাই। তাহলে এখানে নাম্বার অফ টিম পেয়েছি 10, এখানে তার পরবর্তী দুইয়ের ঘাতের মান 16, 16 মাইনাস 10 সমান 6, তাহলে 6টা টিমকে আমাকে বাই দিতে হবে। তাহলে এই যে 6টা টিমকে বাই দেব তারও একটা নিয়ম আছে, এই নিয়মের বাইরে আমরা কিন্তু কাউকে যাকে খুশি বাই দিতে পারি না। সেই জন্যই বলছি কি বাই দেওয়ার নিয়মটা হচ্ছে আমাদের কি না, ফার্স্ট বাই বলছে লোয়ার হাফ লাস্ট টিম, লোয়ার হাফ লাস্ট, এটা হচ্ছে ফার্স্ট বাই হচ্ছে লোয়ার হাফ লাস্ট। সেকেন্ড বাই হচ্ছে আপার হাফ ফার্স্ট, বা আপার হাফ বটম বলতে পারি, সরি টপ, আপার হাফ ফার্স্ট। আর থার্ড বাই কে না লোয়ার হাফ ফার্স্ট, আর ফোর্থ বাই আপার হাফ লাস্ট। এইখানে 4টে বাই আমরা এইভাবে দিই, পরবর্তী বাইগুলো এই ক্রম পর্যায়ে হবে, যে ফিফথ বাই হলে আবার কি আসবে, আবার লাস্ট হাফের যেটা লাস্ট টিম আছে তার উপরের টিম। তাহলে ক্রম পর্যায়ে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বাই যেমন আসছে, ওটা যতক্ষণ আমরা বাই দিতে থাকবো ওই ক্রম পর্যায়ক্রমে এই 4টে নিয়মকে মেনে আমরা পরপর বাই দিয়ে যাব।
পরে যখন দেখাবো আমরা যে 7টা কি 8টা বাই পাচ্ছে, তখন এটা আমরা ক্যালকুলেশন করে দেখাবো। তাহলে এখন আমার আছে কি 3টে বাই। তাহলে ফার্স্ট বাই কি বলেছি না লোয়ার আপ লাস্ট, তাহলে এটা হচ্ছে ফার্স্ট বাই। সেকেন্ড বাই কি আপার আপ টপ, মানে এটা হচ্ছে সেকেন্ড বাই। থার্ড বাই কি লোয়ার আপ ফার্স্ট। ফোর্থ বাই হচ্ছে আপার হাফ লাস্ট। এই 4টে টিমকে আমরা বাই দিলে বাকি টিমগুলোকে নিয়ে আমরা কি করব খেলা করাবো। তাহলে এইখান থেকে খেলা হচ্ছে 6টা বাই দিতে হবে। তাহলে ফিফথ বাই আবার কি না ফিফথ বাই হচ্ছে কি আবার লোয়ার হাফ লাস্ট। লোয়ার হাফ লাস্ট মানে এটা দিয়ে রেখেছি, এরপর লাস্ট মানে এইটা হচ্ছে ফিফথ বাই। সিক্সথ বাই কি আবার কম পর্যায়ে যেমন সেকেন্ড বাই ছিল তেমনি সিক্সথ বাই হবে। যেহেতু আমার 10 মাইনাস 16 মাইনাস 10 মানে 6টা টিম বাই ছিল, তাহলে এখানে 6টা বাই দিলাম 1 2 3 4 5 6। তাহলে প্রথম রাউন্ডে খেলা কার হচ্ছে 3 আর 4-এর আর 7 আর 8-এর। এখান থেকে আমি মনে করে ধরে নিচ্ছি 7 উঠলো, এখান থেকে 3 উঠলো। তাহলে কি হচ্ছে পরবর্তী ক্ষেত্রে কি হচ্ছে সেকেন্ড রাউন্ডে এর সঙ্গে খেলা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে। তাহলে বাইক বলেছিলাম কি যে প্রথম রাউন্ডে নাম্বার অফ টিম 2-এর ঘাতের অসমান হলে দ্বিতীয় রাউন্ডে নাম্বার অফ টিম 2-এর ঘাতের সমান করার জন্যই আমরা কিন্তু বাই দিচ্ছি। তাহলে 2-এর ঘাত 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তাহলে সেকেন্ড রাউন্ডে আমরা অলরেডি 8টা টিমকে আনতে পারলাম। এই সেকেন্ড রাউন্ডে টিম সংখ্যাকে 2-এর ঘাতের সমান করার জন্যই বাই দিয়েছিলাম। অতএব এটা আমার সেকেন্ড রাউন্ড হলো। থার্ড রাউন্ড আবার যেমন আছে উইনার, এটা ফাইনাল। বুঝা গেল?